হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইজ আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ তোমাদের সাথে একটি এডিটোরিয়াল সেকশনের একটি আর্টিকেল ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছে। তো আর্টিকেল ডিসকাশনে আগে জানাই, রাইস আইসের তরফ থেকে একটি নতুন ইনিশিয়েটিভ শুরু করা হয়েছে। এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছ, এটা কমপ্লিটলি ইংলিশে, সেম আর্টিকেল উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইসের ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে। ওখানে ইদার ইংলিশ অর বেঙ্গলিতে তোমরা যে ভাষাতে কমফোর্টেবল হবে সেই ভাষায় তে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আমাদের আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে এই আর্টিকেলটির জন্য, ইদার ফর ইংলিশ অর বেঙ্গলি। তোমরা অতি অবশ্যই আর্টিকেলটি ডাউনলোড করে তোমরা পড়ে নেবে, কেন কি এই আর্টিকেলটা আমরা এক্সপেক্ট করতে চলেছি ইউপিএসসি এখান থেকে এবছরে কোয়েশ্চেন্স রাখতে পারে 2026 মেন্সে। তো চলো শুরু করা যাক আজকের ইলাবোরেট ডিসকাশন। আর্টিকেলের টপিকটা হচ্ছে ডিলিমিটেশনস ইন ইন্ডিয়া, দ্য রিয়েল টেস্ট অফ দ্য ফেডারেল ইকুইটি বিয়ন্ড ওমেন রিজার্ভেশন। এটা হচ্ছে জিএস পেপার 2 পলিটির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে। তার কারণ হচ্ছে এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি মেন্সে কোয়েশ্চেন্স আসবে, এক নম্বর প্রথম। সেকেন্ড হচ্ছে এই ডিলিমিটেশন ইন ইন্ডিয়া টপিকটা খুবই একটা হাইলাইটেড টপিক হচ্ছে এডিটোরিয়াল এই দ্য হিন্দু নিউজ পেপারে। দ্য এডিটোরিয়াল সেকশনে অলরেডি অনেকবার হয়েছে, 2026 অ্যান্ড 25 এই আর্টিকেলটা রিপিটেডলি কভার আপ হচ্ছে। অ্যান্ড এই আর্টিকেলটার সাথে এখন আরও লিঙ্কিং পেয়ে যাচ্ছি আমরা ওমান রিজার্ভেশনস। তো এই আর্টিকেলটা এই জন্যে আরও এই ইম্পর্টেন্টলি একটা হট টপিক ক্রিয়েট করছে। চল, আর আমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশনস, সেখানে কিন্তু ডিলিমিটেশনস ইন ইন্ডিয়া থেকে প্রিলিম স্পেসিফিক কোয়েশনস আমরা পেয়েছি, কিন্তু মেন্সে সেরকমভাবে কোয়েশনস পাওয়া যায়নি। দ্যাটস দ্য রিজন we can expect this year UPSC Mains 2026 এ ডিলিমিটেশনস থেকে কোয়েশ্চেন্স আসবে। আর অলরেডি যদি আমরা দেখি থিম যেটা রিজার্ভেশনস বা ওমেন রিজার্ভেশনস থেকে যদি দেখি 2019 এই যে একটা কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন্স অলরেডি এসে গেছে। কোয়েশ্চেন্সটা হচ্ছে দ্য রিজার্ভেশন অফ সিটস ফর women in the institutions of local self government has had a limited impact on the patriarchal character of the Indian political process. ডাইরেক্টিভ ইউজ করেছে কমেন্ট। অ্যান্ড 15 মার্কসে 250 ওয়ার্ডসে তোমাদেরকে এই কোয়েশ্চেন্সটা লিখতে হবে। আর আমরা যে একটা প্রবাবল কোয়েশ্চেন্স এই আর্টিকেলের মধ্যে রাখা হয়েছে, আফটার গোয়িং থ্রু দিস আর্টিকেল অতি অবশ্যই এই কোয়েশ্চেন্সটা অ্যাটেম্প করবে আর আমাদেরকে লিখে জানাবে। কোয়েশ্চেন্সটা হচ্ছে ডিলিমিটেশন ইন ইন্ডিয়া ইজ নট মিয়ারলি আ টেকনিক্যাল এক্সারসাইজ বাট আ টেস্ট অফ ফেডারেল ইকুইটি, discuss how a balanced approach can ensure democratic legitimacy, social justice and cooperative federalism in India. ফেডারেলিজম জিনিসটা আমাদের ইউপিএসসির জন্য খুবই একটা মানে এসেন্সিয়াল ফ্যাক্টর হয়ে যায়। 15 মার্কসে জিএস পেপার 2 পলিটি 250 ওয়ার্ডসের মধ্যে তোমাদেরকে এটা লিখতে হবে। শুরু করা যাক তাহলে আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশন। এখানে কি বলছে না, ভূমিকায় যদি আমরা দেখি ডিলিমিটেশনস একটা মেকানিজম যে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কিনা রিঅ্যাডজাস্টমেন্ট করছে পার্লামেন্ট সিটসকে। ইন লাইন রাখা হচ্ছে কিভাবে না, পপুলেশন সিটসের সাথে সাথে অ্যাট পার করে প্রত্যেকটা এভরি সেন্সাসে পরে যেটা করা হচ্ছে, তার জন্য কি প্রিন্সিপালটা যেন ফলোয়ার্ড মানে কমপ্লিটলি লাইনে থাকে, সেটা হচ্ছে 1 person 1 vote অ্যান্ড হ্যাজ টু বি আফিল্ড অ্যাক্রস ইন্ডিয়া। সেকেন্ডলি যদি আমরা দেখি ওমেন রিজার্ভেশনের টপিকটা অলরেডি কনস্টিটিউশনালি সেটেলড হয়ে আছে, কিন্তু রিয়েল ইস্যুটা কোথায় দাঁড়াচ্ছে? রিয়েল ইস্যুটা দাঁড়াচ্ছে কিভাবে ডিলিমিটেশনসটা হবে, এমনভাবে যেন এটাকে করা উচিত যে এখানে রিমেন্স হবে পলিটিক্যালি ইকুইটেবল যেন থাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ডাজ নট ডিস্টার্ব দ্য ফেডারেল ব্যালেন্স অ্যামং দ্য স্টেটস, অ্যান্ড ইট ইজ ক্রিয়েটিং আ ডিবেট যে হাউ ডিলিমিটেশনস কন্ডাক্ট কিভাবে হবে প্রসেসটা। এরপরে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড। এতক্ষণ ধরে আমরা ভূমিকাটা জানলাম যে ডিলিমিটেশন কমিশনের সাথে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরপর সম্বন্ধে তার প্রেক্ষাপটটা জানবো কি হচ্ছে ডিলিমিটেশন কমিশন ভারতবর্ষে। ডিলিমিটেশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা সীমারেখা টানছি পার্লামেন্টারি অ্যান্ড অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি বাউন্ডারিগুলো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিঅ্যালোকেট যাতে করতে পারি সিটসগুলো বেসড অন দ্য আপডেটেড পপুলেশন ডেটা, যেটা অবটেন করা হচ্ছে না কোথা থেকে না, প্রত্যেকটা সেন্সাসের পর থেকে। আর কোর অবজেক্টিভটা কি হচ্ছে না, ইকুয়ালি রিপ্রেজেন্টেশন
ডেমোগ্রাফিকেশন যাতে এনশিওর করতে পারি, ওয়ান ভোট ওয়ান ভ্যালু রিফ্লেক্ট করে যাতে এই জিনিসটা ডেমোগ্রাফিক চেঞ্জেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফেয়ারনেস যাতে নিয়ে আসে ইলেকট্রাল আউটকামসে। এরপরে আমরা দেখব কনস্টিটিউশনাল প্রভিশনস কিভাবে আমাদের এই ডিলিমিটেশন প্রসেসটাকে সাপোর্ট করছে। আর্টিকেল 82 কি বলছে? আর্টিকেল 82 বলছে যে প্রত্যেকটা সেন্সাসের পরে সিট যেন অ্যালোকেটটা এমনভাবে হওয়া উচিত লোকসভার ক্ষেত্রে টু দ্য স্টেটস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা স্টেটে যাতে ডিভিশন যেটা হচ্ছে টেরিটোরিয়াল কনস্টিটিউশন সেভাবে এমনভাবে হবে রিঅ্যাডজাস্টেড করবে কে, নাকি পার্লামেন্ট করবে বা বাই ল যেটা ডিটারমিন করছে বাই সাচ অথরিটি। এরপরে আছে 170 আর্টিকেল কি বলছে? সিমিলার টু আর্টিকেল 82 এর জন্য এটা ছিল লোকসভার 82টা আর এটা 170টা হয়ে যাচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্ষেত্রে, আর সেখানেও লাগছে রিকোয়ারিং রিঅ্যাডজাস্টমেন্ট অফ দ্য বাউন্ডারিজ যেটা হচ্ছে আমাদের সীমারেখা টানা হচ্ছে আফটার ইচ ডিকেডাল সেন্সাস। এরপরে আসবে আর্টিকেল 81 কি বলছে? যেটা কিনা বলতে যাচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা যেটা এখন 550 ইলেক্টেড মেম্বার্সের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, এনি ইনক্রিজ বিয়ন্ড দিস রিকোয়ার্স একটা যদি এর পরবর্তী যদি আমি লোকসভা যদি সিট যদি বাড়াতে চাই বিয়ন্ড দ্য 550 ইলেক্টেড মেম্বার্সের উপরে, সেখানে একটা লাগবে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এরপরে যদি দেখবো আর্টিকেল 55 কি বলছে না, ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইউজিং করছে এই পপুলেশন ডাটার মাধ্যমে, যেটা কিন্তু ইনডিরেক্টলি ডিলিমিটেশনকেই নিয়ে আসে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ওয়েটেজ অফ দ্য স্টেটসে। কিভাবে না আমরা কি দেখি প্রেসিডেন্টস ইলেকশন কিভাবে হচ্ছে না, ইলেক্টেড মেম্বারগুলো থাকছে বোথ দ্য লোকসভা elected member of the state legislative assembly as well as the elected members of the legislative assembly of the Delhi and the Puducherry। সেজন্য এখানে আমরা যদি দেখি ডিলিমিটেশন কমিশনটা ডিলিমিটেশন প্রসেসটা এর মধ্যে ইনভলভড হয়ে আছে। আর্টিকেল 327 কি বলছে? যেটা কিনা এম্পাওয়ার করছে পার্লামেন্টকে টু লেজিসলেট করুক ইলেকশন টু দ্য পার্লামেন্টের উপরে ইনক্লুডিং দ্য প্রসেস অফ ডিলিমিটেশন। অ্যান্ড আর্টিকেল 329 ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। এটা কি বলছে না, যেটা কিনা জুডিশিয়াল রিভিউ করতে বার করছে প্রিভেন্ট করছে ডিলিমিটেশন অর্ডারকে, অ্যান্ড দে হ্যাভ দ্য ডিলিমিটেশন অর্ডার ইকুইভ ফোর্স অফ ল অ্যান্ড ক্যানট বি চ্যালেঞ্জ ইন এনি কোর্ট। এরপরে আসছে ইভলিউশন অ্যান্ড ফ্রিজিং অফ ডিলিমিটেশন। যদি আমরা দেখি 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা 1975 যেটা 1976 যেটা ইমার্জেন্সি পরেই এসেছিল, ডিউরিং ইমার্জেন্সি গভর্নমেন্ট কিন্তু ফ্রোজ করেছিল অ্যালোকেশন অফ দ্য সিট টু দ্য লোকসভা অ্যান্ড স্টেট legislative assemblies based on 1971 সেন্সাস আনটিল দ্য ইয়ার 2000। এই পলিসিটা এই জন্যই নেওয়া হয়েছিল যাতে ফ্যামিলি প্ল্যানিং স্টেটসে এফোর্ট ইন দ্য ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আসতে পারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্যাট ডিড নট লিড টু আ রিডাকশন ইন দ্য পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যাট দ্য সেম টাইম। এরপরে আমরা দেখবো 84th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলছে না, যদি ফ্রিজ অন দ্য টোটাল নাম্বার অফ সিটস এমনভাবেই হবে, সেটা কিন্তু ফার্দার এক্সটেন্ড করে দেওয়া হলো 25 বছরের জন্য, আর সেটা হলো আনটিল 2026। জাস্টিফিকেশন কি হলো না, ইউনিফর্ম পপুলেশন গ্রোথ রেট থাকা উচিত, এখনো পর্যন্ত আসা হয়নি যে জিনিসটা। এরপরে দেখবো কি 87 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023, এটা কি বলছে না, টোটাল নাম্বার অফ সিটস রিমেন ফ্রোজেন বেসড অন দ্য 1971 সেন্সাসে, কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা অ্যালাউ করলো ইন্টারনাল রিড্রয়িং অফ দ্য বাউন্ডারিজ উইদিন দ্য স্টেটসের মধ্যে বেসড অন 2001 সেন্সাস, যাতে কিনা আমরা নিতে পারি ইন্ট্রা স্টেট পপুলেশন শিফটকে কাউন্ট করতে পারি। এরপরে চলে আসছে আর্টিকেল 334 ক্লজ এ কি বলছে, ইনসার্টেড করেছে এই আর্টিকেলটা নতুন নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023 মাধ্যমে আর্টিকেলটা এসছে। সেটা বলছে না 1/3 রিজার্ভেশন ফর ওমেন রাখা হচ্ছে লোকসভা অ্যান্ড বিধানসভার ক্ষেত্রে। অরিজিনালি যেটা কিনা কন্ডিশন হয়ে আছে কার উপরে না, কমপ্লিশন অফ দ্য নেক্সট সেন্সাস বেসড ডিলিমিটেশন, কিন্তু এটা কিন্তু জিনিসটা ইমপ্লিমেন্ট হবে কার উপরে না, যতক্ষণ না কমপ্লিশন না হচ্ছে সেন্সাস বেসড ডিলিমিটেশন ততক্ষণ এই আর্টিকেলটা ইমপ্লিমেন্ট হতে পারছে না। এরপরে আমরা দেখব ডিলিমিটেশন কমিশনের স্ট্রাকচারস অ্যান্ড পাওয়ার কি বলছে। এটা হচ্ছে কনস্টিটিউট করা হচ্ছে আন্ডার দ্য ডিলিমিটেশন কমিশন অ্যাক্টের মাধ্যমে। এই কমিশনকে হেড করছে রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ, আর তার সাথে থাকছে ইনক্লুড চিফ কমিশনার অফ ইন্ডিয়া অ্যাট দ্য সেম টাইম রেসপেক্টিভ স্টেট ইলেকশন কমিশনারও। এরপরে দেখবো ডিলিমিটেশন কমিশন কিন্তু কনস্টিটিউট করা হচ্ছে প্রত্যেকটা সেন্সাসের ওপরে, যেটা 1951-এ হয়েছিল আফটার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের পরেই, 1951-এ 1961-এ দেন আসে 1971-এ, আর এখনও কারেন্ট এক্সারসাইজটা উইল বি বেসড অন দ্য সেন্সাস 2027। এরপরে দেখবো অর্ডার অফ দ্য ডিলিমিটেশন কমিশন, যেটা কিনা ফোর্স অফ দ্য ল অ্যান্ড ক্যানট বি অ্যান্ড দ্যাট ইজ অলসো বাইন্ডিং অ্যান্ড আর ফাইনাল অ্যান্ড ক্যানট বি চ্যালেঞ্জড ইন এনি কোর্ট আন্ডার আর্টিকেল 329। এরপরে আমরা এর সাথে দেখে নিই যে রেলিভেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট উইথ রেসপেক্ট টু ডিলিমিটেশন ইন ইন্ডিয়া কি বলছে না, মেঘরাজ কোঠারি ভার্সেস ডিলিমিটেশন কমিশন 1966-এ তার বক্তব্য ছিল, অনারেবল সুপ্রিম কোর্ট বলেছিলেন, আপিল করেছিলেন যে ডিলিমিটেশন অর্ডার্স নন জাস্টিফায়েবল, পার্লামেন্ট ইন্টেন্ট ফর ফাইনালিটি ইন ইলেকট্রাল বাউন্ডারি সেটিংটা ক্লিয়ার, তার মানে
এরপরে আসে মহিন্দর সিং গিল ভার্সেস চিফ ইলেকশন কমিশনার 1978-এ। তার বক্তব্য হচ্ছে সেখানে বারবার করে রিঅ্যাফার্মেশন আসছে যে ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ইলেকশন কমিশনস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফাইনালিটি অ্যান্ড বাইন্ডিং নেচার অফ দ্য ডিলিমিটেশনস অর্ডার, যেখানে তুমি জুডিশিয়াল আপনারা রিভিউ করতে পারবেন না। এরপরে আসে মাল্টিপল রুলিংস, যেখানে সুপ্রিম কোর্ট আফেল করেছে রাইট টু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 99-21, অ্যান্ড সেটা কিন্তু ইনডিরেক্টলি টাইড আপ আছে উইথ দ্য ফেয়ারনেস অফ ডিলিমিটেশনস টু দ্য কনস্টিটিউশনাল রাইটস। এরপরে আমরা এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম, এরপরে আমরা দেখব কি করে ডিলিমিটেশনস কা ইন্টারসেকশন হচ্ছে, এই কনটেক্সটটা বুঝবো যে আমাদের আর্টিকেলে আজকে তথ্যটা সেটা হচ্ছে কি ডিলিমিটেশন যে করা হচ্ছে সেটা ওমেন রিজার্ভেশনের সাথে ইন্টারসেক্ট হয়ে যাচ্ছে, আর সেটা কিভাবে হচ্ছে আমরা দেখে নিই। নারী শক্তি যে বন্ধন অধিনিয়ম যে বিল একটা 120th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা কিন্তু একটা ইন্ট্রোডিউস করেছে নতুন লেয়ার অফ কমপ্লেক্সিটি যদি দেখতে পাই কিভাবে না। আর্টিকেল 334 এ নিউ ইনসারশন সেটা বলছে কিনা ম্যান্ডেটরি 33.3% রিজার্ভেশন থাকছে ওমেনদের ক্ষেত্রে, তখনই আসতে পারবে যখন একটা ফ্রেশ সেন্সাস নিয়ে কন্ডাক্ট করা হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাবসিকুয়েন্ট ডিলিমিটেশন এক্সারসাইজটাও কমপ্লিট করা হচ্ছে। এরপরে যদি আমরা দেখি প্রবলেমটা কোত্থেকে আসছে, প্রবলেমটা এবার বুঝবো। এখানে 2027 সেন্সাস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রসেসটা হচ্ছে কারেন্ট প্রজেকশনটা এটাই দেখাচ্ছে যদি সেন্সাসটা কন্ডাক্ট করা হয় 2027-এ, তাহলে ডিলিমিটেশন রিপোর্টটা আস্তে আস্তে 2028-29 হয়ে যাবে। আর তার জন্য এটি কিন্তু পোটেনশিয়ালি পুশ করছে এই জিনিসটা, ডিলেটটা কিভাবে হচ্ছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে দেরি করে, যেটা কিন্তু 2029 জেনারেল ইলেকশনের কাছেই দাঁড়িয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব আমরা কি চ্যালেঞ্জেসগুলো কি আমরা ফেস করছি। ফার্স্টে যদি দেখি কি চ্যালেঞ্জেস ইন ডিলিমিটেশন, ফার্স্ট দেখব আমরা ফেডারেল ইমব্যালেন্স অ্যান্ড দ্য পেনাল্টি ফর প্রোগ্রেস। এটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। যদি আমরা দেখি ডেমোগ্রাফিক ডাইভারজেন্সটা কিভাবে না, স্টেটস ইন সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, আর এবং কিছু রাজ্য ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে ইস্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা ইস্টের জায়গায় ওয়েস্ট বেঙ্গলের জায়গাটা, সেখানে দেখছি সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে অ্যাগ্রেসিভলি ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামসও অনেক আগে থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই জিনিসটা একটা প্রবলেমও হয়ে দাঁড়াচ্ছে কিভাবে না, ডিলিমিটেশন বেসড পিওরলি অন যদি 2027 র পপুলেশন ডাটার উপর যদি করি, তাহলে রিলেটিভলি শেয়ার অফ দ্য এইসব স্টেটের যারা প্রোগ্রেস স্টেট বলতে পারো বা আমাদের স্টেবিলাইজ স্টেটগুলো, তাদের শেয়ার কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু এক ধরনের দেখতে গেলে প্রোগ্রেস হয়েও আমরা পেনাল্টির মধ্যে চলে আসছে। এটা পেনাল্টি ফর প্রোগ্রেস ক্রিয়েট করছে, যেখানে স্টেটসরা পলিটিক্যালি উইকেন্ড ফর অ্যাচিভিং ন্যাশনাল ডেভেলপমেন্ট গোল। এরপরে আমরা দেখব ম্যাগনিফিকেন্স অফ ইনফ্লুয়েন্স কিভাবে না, ইভেন উইথ আ প্রপোর্শনেট ইনক্রিজ হলেও টোটাল সিটসে সেখানে কিন্তু একটা অ্যাবসলিউট নিউমেরিক্যাল গ্যাপ আমরা দেখতে পাচ্ছি বিটুইন হাই পপুলেশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লো পপুলেশন স্টেটসে এটা, আর অ্যাট দ্য সেম টাইম এটাই কিন্তু ডিক্লাইন করছে রিলেটিভ পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে অফ দ্য সাদার্ন অ্যান্ড স্মলার স্টেটস ইন দ্য ইউনিয়ন, যেটা হচ্ছে আমাদের পার্লামেন্টের সিটসের রিপ্রেজেন্টেশনে। এরপরে দেখব ইরোশনস অফ ডেমোক্রেটিক প্রসেস অ্যান্ড ইন্টারস্টেট ট্রাস্ট। এটা কি বলছে না, বাইপাসিং কনসেনসাস কিভাবে হচ্ছে। আমরা যদি দেখি নোটিফিকেশন অফ স্পেশাল সেশন, কিন্তু এটা কিন্তু অফিসিয়াল প্রপোজাল বা কোনো অল পার্টি মিটিং মধ্যে দিয়ে হয়নি, সেটাই কিন্তু আন্ডারমাইন করছে কনসেনসাসকে, ট্রেডিশন অফ কনসেনসাস বিল্ডিংকে। এর জন্য আমরা কি দেখতে পাবো না, চ্যালেঞ্জ ইম্প্যাক্টটা হচ্ছে চ্যালেঞ্জ অফ ফেডারেল ট্রাস্টকে। যদি আমরা দেখি ভারতের স্টেবিলিটি কিন্তু রেস্ট করে আছে একটা কনস্টিটিউশনাল কম্প্যাক্টের উপরে, যেটা কিন্তু একটা ইমপ্লিসিট বাধ্যতামূলক হচ্ছে অ্যাসুরেন্স অফ ইকুইটেবল রিপ্রেজেন্টেশনের জন্য। যদি ইউনিল্যাটারাল হয়ে যায়, রাস্ট চেঞ্জেস চলে আসে সিট অ্যালোকেশনে উইদাউট ইন্টারস্টেট কনসাল্ট না করে, সেটা কিন্তু একটা রিজনাল অ্যালিনেশন নিয়ে আসতে পারে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইন্টারস্টেটের যে বিশ্বাস যে জায়গাটা ভরসাপূর্ণ সেই জায়গাটাও ছেদ দেখা যাচ্ছে। এরপরে দেখবো হিস্টোরিক্যাল কন্ট্রাস্টে কি দেখছি। যদি আমরা দেখি 73rd কনস্টিটিউশনাল অ্যান্ড 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992 অ্যান্ড 1993, যেটা কিন্তু আমাদের লোকাল পঞ্চায়েত বলতে পারো আর আরবান লোকাল গভর্নমেন্টকে নিয়ে এসছে, যেটা কিন্তু 5 বছর ন্যাশনাল ডিবেটের পরেই এসেছে বলতে পারা যেতে পারে, যেটা একটা লেজিটিমেসিও দিয়েছে ওমেন রিজার্ভেশনে ইন দ্য লোকাল বডিজে। মানে একটা জিনিসই ইমপ্লিমেন্ট হতে হতে 5টা বছর টাইম লেগেছে। এরপরে আমরা দেখব কনস্টিটিউশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড দ্য সেন্সাস ডিলিমিটেশন লিঙ্ক সে কিভাবে দেখছি। আর্টিকেল 82 অ্যান্ড আর্টিকেল 170, যেটা কিনা ডিলিমিটেশন ক্রিয়েট করছে, আর সেটা কিন্তু একটা ফলো করবে কমপ্লিটেড সেন্সাসের উপরে। পোস্টপোনমেন্ট অফ যদি 2021 সেন্সাসটা যেটা হয়েছে, সেটা কিন্তু একটা সত্যি করে যদি দেখি ডেটা ভ্যাকিউম ক্রিয়েট করেছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি আমরা অ্যাটেম্পটিং টু রিড্র বাউন্ডারি বিফোর 2027, তাহলে সেটা কিন্তু একটা রিস্ক ক্রিয়েট করছে ভায়োলেটিং দ্য কনস্টিটিউশনাল ইন্টেন্টকেও।
এরপরে দেখব ইম্প্যাক্ট অন এন্টাইটেলমেন্ট কি হচ্ছে না সেন্সাস ডিলেতে ডাইরেক্ট সোশিও ইকোনমিক কস্টের ওপরে ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু ডিপ্রাইভ করছে 10 কোটি মানুষে, ওভার 10 কোটি মানুষ বেনিফিট যারা নিচ্ছে আন্ডার দ্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 আন্ডারে। এরপরে দেখব ইরিভার্সিবিলিটি চ্যালেঞ্জটা কি না আর্টিকেল 329 আন্ডারে ডিলিমিটেশন অর্ডার্স কিন্তু একটা নন জাস্টিফাইবল, নন চ্যালেঞ্জেবল অ্যান্ড রিভিউ করতে পারবো না, অ্যান্ড দিস দ্য অর্ডার ইজ ফাইনাল অ্যান্ড বাইন্ডিং and cannot be challenged in any court, এটাই বক্তব্য। if the process যদি rushed আর based on the flawed dataর উপরে যদি বেস করে গিয়ে থাকে, তাহলে এরার কিন্তু যেটা হবে এটা পার্মানেন্ট কনস্টিটিউশন একটা রিয়েলিটির মধ্যে বদলে যাবে, যেটা কিন্তু কারেক্টেড করা যাবে না বাই দ্য জুডিশিয়ারি। এরপরে আমরা কি দেখবো না সোশ্যাল জাস্টিস অ্যান্ড কাস্ট সেন্সাস কনফ্লিক্ট, সেটা কি না যদি আমরা দেখি নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 অ্যাক্টের মাধ্যমে একটা সাব কোটা পাওয়া যাচ্ছে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপ ওমেনদের ক্ষেত্রে, কিন্তু সেটা এক্সক্লুড করে দিয়েছে ওবিসি ওমেনদের ক্ষেত্রে। যদি আমরা ওবিসিদের আমরা যদি দেখি 50% কিন্তু পপুলেশনকে কনস্টিটিউট করছে, তাহলে একটা সিগনিফিকেন্ট গ্যাপ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, যেটা সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটিকে ড্যামেজ করছে। এরপরে দেখবো ডিরিলমেন্ট অফ দ্য ডেটা কি বলছে না ক্রিটিক্স কিন্তু আর্গিউ করছে, এখানেই বলছে যে হারের ডিলিমিটেশন কিন্তু একটা স্ট্র্যাটেজি টু ডিলে অর ডিরেল দ্য কাস্ট সেন্সাস, তাদের বক্তব্য। এরপরে দেখবো চ্যালেঞ্জটা কি হচ্ছে সোশ্যাল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, যতক্ষণ না আমাদের আপডেটেড কাস্ট ডেটা যতক্ষণ না আমরা পাচ্ছি, সোশ্যাল জাস্টিস যে এজেন্ডাটা কিন্তু সেটা ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। আমরা যদি দেখি সাকসেসফুল সার্ভেতে যেটা বিহার অ্যান্ড তেলেঙ্গানা ক্ষেত্রে হয়েছে, সেটা কিন্তু দেখাচ্ছে এনিউমারেশন টেকনিক্যালি সম্ভব, সাকসেসফুল ডেটা ফেচ করা কাস্ট ডেটা সম্ভব অ্যান্ড শুড নট বি এটাকে একটা এক্সকিউজ হিসাবে দেখা উচিত না, যেটা কিনা ডিলে করতে পারে ইলেকট্রাল রিফর্মসকে। এরপরে দেখবো ইনস্টিটিউশনাল অ্যান্ড কোয়ালিটি অফ গভর্নেন্স হার্ডেলস কি বলছে না ডেলিবারেটিভ কোয়ালিটিটা যদি আমরা লোকসভার সিটটা যদি বাড়ানো গিয়ে 800+ সিটসের মধ্যে যদি নিয়ে আসি, যেটা নতুন পার্লামেন্টের সাথে সাজেশন আছে, সেটা কিন্তু আবার চ্যালেঞ্জ ক্রিয়েট করছে ডেলিবারেটিভ কোয়ালিটি অফ দ্য হাউসের ক্ষেত্রে। কিভাবে যত বেশি মেম্বার বাড়বে তত তার ইন্ডিভিজুয়াল স্পিকিং টাইমও কমবে অ্যান্ড স্ক্রুটিনি অফ দ্য কমপ্লেক্স লেজিসলেশনও সাফার করতে হতে পারে, যেটা কিনা একটা গভর্নেন্সের ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জিং। এরপরে আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটি, সেটা কি বলছে না যদি ডিজিটাল সেন্সাসকে আমরা যদি ফার্স্ট টাইম নিয়ে আসি, যেটা কিনা একটা দেখা যেতে পারে একটা ডেটা গ্যাপ ক্রিয়েট করছে। আমরা যদি দেখি অ্যারিথমেটিক অ্যাকিউরেসি অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল ইকুইটি যদি থাকে, সেটা ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি খুবই ইম্পর্ট্যান্ট, আর যেটা কিনা রাস্ট টাইমলাইনের মধ্যে দিয়ে সেটা সম্ভব নয়। এরপরে দেখব আমরা এতক্ষণ ধরে যে চ্যালেঞ্জেসগুলো দেখলাম, তার আগে আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড ডিলিমিটেশন কমিশন বা ডিলিমিটেশন ইন ইন্ডিয়া ভারতবর্ষে সে জিনিসটা ব্যাপারটা কি হচ্ছে। এরপরে আমরা দেখব সাজেশনস বা ওয়ে ফরওয়ার্ড, যার মাধ্যমে একটা হারমোনিয়াস ব্যালেন্স নিয়ে এসে আমরা এই ক্রাইসিসগুলোকে ওভারকাম করতে পারি। ফার্স্টেই আমরা যদি দেখি স্ট্রেংথেনিং দ্য ডেমোক্রেটিক অ্যান্ড কনসালটেটিভ প্রসেস, সেটা কি বলছে না রেস্টোর করো কনসেনসাস বেসড গভর্নেন্সকে। আমাদের ইউনিয়ন গভর্নমেন্টকে উচিত শিফট করা উচিত ফ্রম দ্য স্পেশাল সেশন অ্যাপ্রোচ থেকে একটা ফর্মাল অল পার্টি কনসালটেশনে নিয়ে আসা, ফ্রেমওয়ার্কে নিয়ে আসা উচিত। আর কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা অ্যাফেক্ট করবে না স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ সিটকে, সেটা কিন্তু পাস করা উচিত না উইদাউট কনসেনসাস অ্যামং দ্য মেজর ন্যাশনাল অ্যান্ড রিজনাল পলিটিক্যাল স্টেক হোল্ডার্সের মধ্যে দিয়ে। এরপরে দেখব ইন্টারস্টেট কাউন্সিল এনগেজমেন্ট, আমরা কিন্তু ইউটিলাইজ করা উচিত আমাদের ইন্টারস্টেট কাউন্সিল, যেটা আর্টিকেল 263, যেখানে চিফ মিনিস্টার নিজেদের রিজনাল অ্যাংজাইটিগুলোকে বলতে যেতে পারে। ম্যান্ডেট করে দেওয়া উচিত 50% স্টেটের কনকারেন্স থাকা উচিত কোনো আকার যদি চেঞ্জ নিয়ে আসে সিট অ্যালোকেশন ফর্মুলাতে, আর সেটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটস এনশিওর করবে, আর সেটা একটা কোঅপারেটিভ ফেডারেলিজমও রিফ্লেক্ট করবে। এরপরে দেখবো প্রসিডিউরাল ইন্টিগ্রিটি কি বলছে না সেন্সাস ফার্স্ট ম্যান্ডেট কিভাবে, যদি এটা আর্টিকেল এই জিনিসটা পুরোপুরি আর্টিকেল 82 অ্যান্ড আর্টিকেল 170 মধ্যে দিয়ে যদি ইন লাইন নিয়ে আসে, সেন্সাস 2027 মাস্ট বি ফুললি কমপ্লিটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডেটাও রিলিজ হয়ে যাওয়া উচিত বিফোর দ্য ডিলিমিটেশন কমিশন বিগিনস ইটস ওয়ার্ক। এটাই কিন্তু প্রিভেন্ট করতে পারে দ্য ইউজ অফ প্রভিশনাল অর এস্টিমেটেড ডেটা ফর পার্মানেন্ট কনস্টিটিউশনাল চেঞ্জেসের জন্য। এরপরে আমরা দেখব কম্প্রিহেন্সিভ ডেটা কালেকশন, যেটা কি বলছে 2027 সেন্সাসে একটা ইনক্লুড করা উচিত কাস্ট এনিউমেরেশন, যেটা বলছে আপডেটেড কাস্ট যেটা একটা পলিটিক্যাল ডিমান্ড নয় বাট আর ফাংশনাল নেসেসিটি ফর ডিফাইনিং কোটা উইদিন কোটা।
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এনশিওর করা উচিত প্রত্যেকটা মহিলাদের রিজার্ভেশন যেন সোশ্যালি ইনক্লুসিভ থাকে। এরপরে দেখব ডিজিটাল ট্রান্সপারেন্সি কি বলছে না, যদি আমরা দেখি ট্রানজিশন যদি হয় ডিজিটাল সেন্সাসে, তাহলে গভর্নমেন্টকে উচিত একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট মেকানিজম করা, যাতে প্রত্যেকটা ডেটা যেন অ্যাকিউরেট হয় অ্যান্ড প্রিভেন্ট করে যেন ডিজিটাল ডিভাইড যাতে না হয়। এরপরে দেখব ইমপ্লিমেন্টিং ফেডারেল সেফগার্ডস অ্যান্ড ইকুইটি ফর্মুলা, সেটা কি বলছে না, সিট ফ্লোর মেকানিজম নিয়ে আসা উচিত, প্রত্যেকটা রাজ্যের ইন্টারেস্টকে যাতে প্রোটেকশন দেওয়া যেতে পারে, আর বিশেষ করে স্টেবিলাইজড যেখানে হয়েছে যেমন তামিলনাড়ু, কেরালা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, একটা ফ্লোর রুল ইমপ্লিমেন্ট করা উচিত, সেখানে কিন্তু এনশিওর করবে যাতে নো স্টেট সিজ আর রিডাকশন ইন ইটস অ্যাবসলিউট নাম্বার অফ দ্য লোকসভা সিটসে, যদিও তাদের টোটাল হাউস স্ট্রেন্থ বাড়লেও। এরপরে দেখব পারফরমেন্স লিঙ্কড রিপ্রেজেন্টেশন, কিভাবে না ডিলিমিটেশন কমিশনকে এগিয়ে নিয়ে আসা উচিত, বিয়ন্ড র পপুলেশন কাউন্টস অ্যান্ড অ্যাডপ্ট করা উচিত মাল্টিওয়েটেড ইন্ডেক্স, যেটা কিনা বলছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের উপর এইচডিআই স্কোরের উপর নির্ভর করবে, সাকসেস পপুলেশন স্টেবিলাইজারের উপর নির্ভর, যেটা কিনা টোটাল ফার্টিলিটি রেটসকে দেখাচ্ছে, টোটাল ফার্টিলিটি রেটস, টিএফআর হচ্ছে টোটাল ফার্টিলিটি রেটস, লিটারেসি অ্যান্ড হেলথ কেয়ার পারফরমেন্সের উপরে। এই ওয়েটেজটা যদি আমরা ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্সের মধ্যে যদি আমরা ইউটিলাইজ করি, প্রসেসটা কিন্তু রিওয়ার্ড করছে স্টেটসে রাদার দ্যান পানিশিং। এরপরে আমরা দেখব এনহ্যান্সিং সোশ্যাল জাস্টিস অ্যান্ড সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি, কিভাবে ইনক্লুসিভ ওমেন রিজার্ভেশন কিভাবে হবে, নারী শক্তি বন্ধন অধিনিয়ম অ্যাক্ট কে 2023 সেটাকে আবার সেটাকে অ্যামেন্ড করে সাব কোটা ফর ওবিসি ওমেনদের জন্য নিয়ে আসা উচিত, সেটাই কিন্তু ফুলফিল করবে কনস্টিটিউশনাল প্রমিসকে অফ সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি অ্যান্ড এনশিওর করবে 33% রিজার্ভেশন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করতে চলেছে সোশ্যাল ডাইভার্সিটি অফ দ্য ইন্ডিয়ান ইলেক্টোরেট। এরপরে দেখব ডেটা ড্রিভেন এম্পাওয়ারমেন্ট, তার বক্তব্যটা কি না, সে দেখা উচিত ইউজ করা উচিত 2027 কাস্ট সেন্সাসকে টু রিড্র রিজার্ভ কনস্টিটিউন্সি, মানে হচ্ছে যারা রিজার্ভ কনস্টিটিউন্সি মানে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপ, এমনভাবে এত অ্যাকিউরেটলি যাতে মোস্ট মার্জিনাইজ সেকশনের যেন রিপ্রেজেন্টেশন ফেয়ারলি হয়ে গিয়ে থাকে। এরপরে দেখব লং টার্ম ইনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি রিফর্ম, সেটা কি বলছে, প্রত্যেকটা পপুলেশন বেস স্টিল এমনভাবে ব্যালেন্স করা উচিত যেটা ইকুইভ্যালেন্টলি আমরা দেখতে পাই যেন আপার হাউসের ক্ষেত্রেও, কাউন্সিল অফ স্টেটসে, রাজ্যসভা এমনভাবে রিস্ট্রাকচার করা উচিত যাতে মোর ইকুইটেবল ওয়েটেজ যেন পাওয়া যায় প্রত্যেকটা স্টেটে অ্যাজ এন্টিটিস অ্যান্ড দে উইল অ্যাক্ট অ্যাজ আ ফেডারেল অ্যাঙ্কার। এরপরে দেখব পার্মানেন্ট ইলেকটোরাল রিফর্মস কমিশন নিয়ে আসা উচিত ইনস্টেড অফ অ্যাডহক কমিশন, যাতে কিনা একটা অনগোয়িং নিউট্রাল ওভারসাইট থাকবে ইলেকট্রাল রিফর্মসের ওপরে। তাহলে এখানেই আর্টিকেলটা আমি সমাপ্ত করতে চলেছি, একটা উপসংহার ড্র করে। ডিলিমিটেশনস কিন্তু একটা কনস্টিটিউশনাল মোমেন্টই হচ্ছে, যেটা কিন্তু একটা ফেডারেল ব্যালেন্স অ্যান্ড ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশনস ইন ইন্ডিয়া নিয়ে আসতে চলেছে আপকামিং ডিকেডসের জন্য, বাই প্রায়োরিটাইজিং এমফাসিস যদি করি কনসেনসাস, পলিটিক্যাল ইকুইটি অ্যান্ড লং টার্ম ন্যাশনাল ইন্টারেস্ট, তাহলে কান্ট্রি কিন্তু এনশিওর করতে পারে বোথ ওমেন রিজার্ভেশন অ্যান্ড ডিলিমিটেশনস will be there together and rather than weakening the world's largest democracy, মানে এখানে একটা ব্যালেন্স যেন জিনিসটা যেন মেনটেন থাকে। আজকের আর্টিকেলটি এডিটোরিয়াল এক্সপ্লেনেশনটি এখানেই সমাপ্ত করতে চলেছি। এরপরে আসতে চলেছে তোমাদের মেন্সের ডিপ অ্যানালাইসিস, যেটা আজকে দ্য হিন্দু নিউজ পেপারে দ্য মেন্সের টপিক থেকে আলোচনা করা হবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে। তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, সেখানে তোমাদের প্রিলিমস বাইটের টপিক দ্য হিন্দু নিউজ পেপার থেকে ডিটেলসে আলোচনা করা হবে, তার সাথে PYQ থাকবে প্রিভিয়াস ইয়ারে। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে, আর আমাদের এখানে যে কোয়েশ্চেন্সটা প্রবাবল কোয়েশ্চেন্সটা দেওয়া থাকছে সেটা অতি অবশ্যই তোমরা সলভ করবে আর আমাদের লিখে জানাবে। থ্যাংক ইউ।